গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি চাম্পাহাটিতে। এখন বাজে সকাল 7টা। আমাদের বেরোনো, আমরা উঠেছি 5:30। 5:30টায় উঠে আমাদের সমস্ত কিছু গুছিয়ে তালা ঠালা দিয়ে যেতে যেতে মোটামুটি আমাদের বেজে যাচ্ছে 7টা বাজছে এখন। দেখা যাক কি হয়। ওই পায়ের প্যান্টটা তুলবে, কালো জালটা আছে তো। আমাকে পুরো একটা লাগেজ ব্যাগ বানিয়ে দেবে। যাই, এখন জলটা পেরিয়ে যেতে হবে তো, যার জন্য এখন আমি আর কিছু ভিডিও করছি না। আমি একেবারে ভিডিও করব ওই ইয়েতে, টোটোতে উঠে যাই, তারপরে ভিডিও করবো। এখন আর কিছু ভিডিও করছি না। আজকে আমাদের যাত্রাপথটা একটুখানি বিভ্রাটময় ছিল। বিভ্রাটময় বলতে পারেন যে, এক তো সকালবেলা ওঠার কথা ছিল ভোর 5টায়, সেটা মানে আধ ঘন্টা মতন দেরি হয়ে গেছিল আমার উঠতে। তখনই বুঝেছিলাম যাত্রাপথটা খুব একটা বেশি শুভ হবে না। ওদিকে যা, আসতে সাবধানে সাবধানে সাবধানে। লাগলো না? একটু লেগেছে। আমরা টোটো পাইয়া গিয়াছি। টুপিটা খুলে পড়ে যেতে পারে, টুপিটা খুলে না। যাই হোক, লিলুয়া থেকে তো টোটো ছেড়ে দিল, আমরা সোজা যাব স্টেশনে। এই মুহূর্তে আমার মনে কিন্তু খুব ডাকছে, কারণ আমার মন বলছে কিছু না কিছু একটা হবে, মানে যেটা ভালো খারাপ মিশিয়েও হতে পারে বা ভালো খারাপও হতে পারে। তো যাই হোক, এই সমস্ত কিছু দোটানার মধ্যে দিয়ে মনটাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ঠিক আছে, অল ইজ ওয়েল, যা হবে ভালোর জন্যই হবে। তো যাই হোক, এখন বৃষ্টি যেহেতু হয়েছে আগের দিন রাতে, তো রাস্তাতে তো জল রয়েছে। আর লিলুয়ার সব থেকে বড় প্রবলেম যে জল, সেটা তো আপনারা সকলেই জানেন। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েও মনটাকে একটু গুছিয়ে নিয়ে চলে এলাম লিলুয়া স্টেশনে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। স্টেশনে এসে আমাদেরকে একটুও অপেক্ষা করতে হয়নি। অলমোস্ট আমরা যখন স্টেশনে সবেমাত্র ঢুকেছি, ট্রেন অলরেডি স্টেশনে চলে আসছে। ওই যে আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আমি আর আমার মেয়ে লেডিসে উঠেছি আমাদের ট্রলি ব্যাগটা নিয়ে, আর আমার ছেলে আর ছেলের বাবা উঠেছে জেন্টস কম্পার্টমেন্টে। জেন্টস কম্পার্টমেন্টটা খুবও একটা বেশি ভিড় ছিল না, তবে আমাদের যেহেতু লেডিস কম্পার্টমেন্টটা পুরোটাই ফাঁকা ছিল আর যেহেতু হাতের ট্রলি ছিল, সেজন্য আমি আর আমার মেয়ে লেডিসেই উঠেছি। লেডিস কম্পার্টমেন্ট পুরোপুরি ফাঁকা। আমি তখন মানে উঠে ভাবছি যে এটা যদি সাউথের ট্রেন হতো, মানে চাম্পাহাটির দিকের যদি হতো, তাহলে লেডিস কম্পার্টমেন্ট সকালবেলা ফাঁকা পাওয়া সাউথের লাইনে, ওরে বাপরে, সে তো বিশাল বড় ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু যে বিভ্রাটটি আমাদের সাথে ঘটে গেছে, সেটাতে একটুখানি আসি। আমরা তো লিলুয়া থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠলাম, এবং হাওড়া থেকে খুব ভালোভাবেই আমরা মেট্রো করে নিউ গড়িয়াতে এসেছি। মাঝে আর ব্লক করতে পারিনি, কারণ সে সুযোগ নেই। এখন এই মুহূর্তে যা দেখছেন, আমরা কিন্তু অটোতে বসে আছি, এবং এই যে রাস্তা দেখছেন, গাড়ি ঘোড়া দেখছেন, এটা কিন্তু সোনারপুরের রাস্তা। বিভ্রাট যেটা হলো সেটা হচ্ছে, আমার রুবিতে ডাক্তার দেখানোর কথা ছিল, এবং সেটা ছিল 10:30টায়। তো আমরা বলতে পারেন যে ডাক্তারটাকে ধরবো বলে এবং ডাক্তার দেখাবো বলেই আমরা সোনারপুর দিয়ে এসেছি, মানে নিউ গড়িয়াতে এসে সোনারপুর লোকালে উঠে পড়েছি। কিন্তু যেটা পরে আমরা ক্যালকুলেট করলাম যে কোনোভাবে সেটা সম্ভব নয়। যে কারণ 10:30টাতে আমরা চাম্পাহাটিতেই পৌঁছবো, এবং 10:30টাতেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, তাই কোনোভাবেই সেটা সম্ভব নয়। যদি শিয়ালদা হয়ে আসা হতো তাহলেও যে জিনিসটা হতো, তাও নয়। আসলে মোদ্দা কথা যেটা হয়েছে বন্ধুরা, প্রথমত হচ্ছে এত সকালবেলার অ্যাপয়েন্টমেন্ট, সেটাকে ধরা খুব ডিফিকাল্ট। বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে যদি আপনি ঘর থেকে বেরোন না, সেক্ষেত্রে কিন্তু একটুখানি চাপের হয়ে যায়। এই অ্যাপয়েন্টমেন্টটা যদি 12টা 12:30 দিক করে হতো, তাহলে কোনো অসুবিধাই ছিল না। কিন্তু সকাল 10:30টার অ্যাপয়েন্টমেন্ট, সেটা ধরাটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ বাচ্চাকে খাওয়ানো ওঠানো, তার জন্য একটা সময়ের দরকার হয়ে পড়ে। তো সেটাকে সামাল দিয়ে ওঠাটা সম্ভব নয়। আর তাছাড়া আমার মূল যে প্রবলেমটা ছিল কোমরে ব্যথা, সেটার জন্য ডাক্তার আগের শনিবারে রুবিতে দেখিয়েছি, আর এটা ছিল ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারটা আমার কাছে খুব একটা বেশি এই মুহূর্তে প্রয়োজনীয় মনে হচ্ছে না, তার কারণ আমি অলরেডি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে আছি এবং ভালো আছি, এবং হোমিওপ্যাথি ডাক্তারটি বলেছেন যে খুব একটা বেশি অসুবিধে নেই। তো আমি খাবার কন্ট্রোল করে ইতিমধ্যে খাচ্ছি। তো যাই হোক, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একসময় আমি স্কুলে গেছি,
এটা হচ্ছে চাম্পাহাটি তেমাথা। যদি কখনো আপনারা ট্রেনের বিভ্রাটের মধ্যে পড়েন, হয়তো বা কেউ হাওড়া থেকে আসছেন বা কেউ শিয়ালদা থেকে ক্যানিং লাইনে যাবেন, তারা সোনারপুর হয়ে বা বারুইপুর হয়ে অনায়াসেই চাম্পাহাটির তেমাথার অটোতে উঠবেন। যদি বারুইপুর হয়ে আসেন তাহলে চাম্পাহাটি বাজারে নামবেন, আর যদি সোনারপুর হয়ে আসেন তাহলে তেমাথা। এই মুহূর্তে আমরা তেমাথা নেমেছি এবং তেমাথা থেকে আপনি চাম্পাহাটি আসার জন্য টোটোও পেয়ে যাবেন। তবে এই কি বড্ড বেশি ঘুরপথ হয়, যেটা আমাদের সেদিনকে হয়রানি হয়েছে। ওটা আর কি বলতে পারেন যে অতিরিক্ত টেনশনের ফলে ভুলভাল ডিসিশন নেওয়া, আর কিছুই নয়। তো যাই হোক, মানুষ মাত্রই তো এই জিনিসগুলো হয়, আমরা টেনশন করে প্যানিক করি তো ভুল করে ফেলি। তো সেদিনকেও আমাদের একটা বিভ্রাটময় দিনই ছিল। আমি তো বলেইছিলাম আমার শুরুতেই মনে হয়েছিল কিছু মানে আমাদের যাত্রাটা হয়তো বা শুভ হবে না, অশুভই হবে। তো ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে হলো আর কি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যে সমানভাবে যাবে, রোজই যে আমার ভালোভাবে দিন কাটবে, ভালোভাবে চলবে, সব যাত্রাই যে শুভ হবে তা তো নয় রে বাবা। শুভ অশুভ মিলিয়েই তো জীবন নাকি। নেগেটিভ পজিটিভ সবটাই আপনার মধ্যে থাকবে। ঈশ্বরের নাম করবেন, দেখবেন নেগেটিভিটিটা অতটাও আপনার ক্ষতি করতে পারবে না। তবে শুধুমাত্র আমাদের হয়রানি হয়নি, আমার মায়েরও কিছুটা হয়েছে। আমরা প্ল্যান করেছিলাম মায়ের হাতে ছেলে মেয়ে দুটোকে দিয়ে আমরা আবার আপ ট্রেন ধরে চলে যাবো রুবিতে, মানে হসপিটালে। কি সেজন্য মাকেও বলেছিলাম তুমি স্টেশনে এসে দাঁড়িয়ে, তো মা একেবারে টোটো নিয়েই দাঁড়িয়েছিল স্টেশনে। তো মাকেও তড়িঘড়ি করে রান্না বান্না করে বেরোতে হয়েছে। আর বুঝতেই তো পারছেন আমার মায়ের পায়ের একটা বড় প্রবলেম আছে, আস্তে আস্তে বয়স হচ্ছে, তো সব মিলিয়ে মিশে আর কি গন্ডগোল, তাহলে এই সমস্ত আর কি। তো তারপরে আমাদের ডাক্তার দেখাতে যাওয়াটা ক্যান্সেল হলো। কি গরম, আর কি বলবো, এত খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো এবার। আমার ছেলে তার আজকে ঘুমটা ঠিকঠাক করে হয়নি, তো সেই জন্য ও এত কাঁদছে। তবে রাস্তাতে একটুখানি হয়রানি হয়েছে। ডাক্তার আমাদের এমনিতেও দেখানো হলো না, এমনিতেও হতো না। আসলে বুদ্ধির ভুল হয়েছে কি, আজকে যাত্রাটাই আর কি এই ধরনের ছিল, কিছু করার নেই। ঠিক আছে, যা হয়তো অনেক কিছু খারাপ হওয়ার ছিল সেটা হয়তো এইভাবে করে কেটে গেল, এইভাবে হয়তো ঈশ্বর কাটিয়ে দিলেন, এটাই ভাবতে হবে। যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, এখন প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নি তারপরে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চাম্পাটি ব্লগ শুরু হলো, আর এখন খেয়ে নিয়ে আর ভালো লাগছে না। সত্যি কথা, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। মায়ের মন তো সবই বোঝে। মা আমাদের জন্য সকালবেলার ভাতও নিয়ে রেখেছিল। মা বলছে যে জানি না কেন আমার মনে হলো যে তোদের জন্য একটুখানি ভাত নিয়ে রাখি, যদি তোরা খেয়ে যেতে পারিস। তো যাই হোক, ভাগ্যিস মা ভাত নিয়েছিল, আর সকালে ভাতটাও মায়ের হয়ে গেছিল। মা সেটা ভেবেই আর কি করেছিল। ওই যে বললাম মায়ের মন আগে থেকেই সবটা বুঝতে পারে। তো আলু সিদ্ধ ভাত খেলাম। আর যেটা সব থেকে ভালো হলো, মা আগে থেকে বাতাসা ভিজিয়ে রেখেছিল, সেই বাতাসার শরবত একটুখানি লেবু নুন দিয়ে খেলাম। খেয়ে আস্তে আস্তে আমাদের শরীরও ঠিক হলো, মনও ঠিক হলো, সবই ঠিক হয়ে গেল। আসলে কি জানেন তো বন্ধুরা, হয়তো বা কোনো বিপদ আসতো, সেটা হয়তো ঈশ্বর এইভাবে করে কাটিয়ে দিয়েছেন, এই আর কি। আমি চাই ঈশ্বর এইভাবে করে অল্পের মধ্যে দিয়ে আমাদের সমস্ত বিপদকে কাটিয়ে দিক। শরবতটা খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। আমরা সবাই মিলে শরবতটা খেলাম, আর আলু সেদ্ধ ভাত খেয়ে একেবারে মন প্রাণ সব জুড়িয়ে গেল। জানেন তো বন্ধুরা, আগে এই সিংহাসনের মধ্যে আমার মায়ের ঈশ্বর ছিল, এখন আমাদের পুরো বাড়ি জুড়েই ঈশ্বরের সমাগম। আমার বাবার ছবিতে মা ফুল দেয়, এবার রাম রয়েছে, এবার শ্রীরাম রয়েছেন, শ্রী লক্ষণ রয়েছেন, সীতা মা রয়েছে, হনুমানজি তো রয়েছেন, মায়ের গুরুদেব রয়েছে। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার মায়ের এখন পুজো দিতে বেশ খানিকটা সময় লাগে। তুলসী মা তো রয়েছেন, আগে থেকেই তাকে পুজো করা হতো, কিন্তু এখন আমার খুব ভালো লাগে, পুরো বাড়ি জুড়েই যেন আমাদের ঈশ্বরের আশীর্বাদ বিরাজ করছে। মা রোজ এইভাবে করে পুজো করেন। এখানে হনুমান দাদাকে এবং মায়ের যে রাম ঠাকুর তাকে প্রসাদ দেন, ফুল দেন। আসল কথা হচ্ছে বন্ধুরা, আমাদের সিংহাসনটা ছোট, তো তাই জন্য ঠিক ওই জায়গাটা তো আপনারা দেখলেনই। ওইখানে থাকলে ভালো হতো, সব ঠাকুর একসঙ্গে এক জায়গাতেই থাকতো, কিন্তু আমরা ঈশ্বরকে এক জায়গায় রাখার কি, ঈশ্বরের যেখানে ইচ্ছে হবে তিনি সেখানে অধিষ্ঠান করবেন। এই সমগ্র বিশ্বজগৎ তার। আমরা কে বলুন তো, যে ঈশ্বরকে কোথায় বসাবো না বসাবো এটা ঠিক করি? ঈশ্বর নিজের জায়গা নিজেই করে নেন। আমরা সামান্য মানুষ, আমরা উপলক্ষ ছাড়া কিছুই নই। তাই আমার মায়ের ঠাকুরও তার জায়গা ঠিক করে নিয়েছেন।
তো যাই হোক, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে এখন পুজো দেওয়ার পালা চলছে, মানে পালা চলছে আর কি। তো সমস্ত কিছু এখন শেষের দিকে, দুপুরও হয়ে গেছে। তো এবার চলুন আপনাদের সামনে এসে একটুখানি কথা বলি। দেখা হলো আপনাদের সাথে, একটুখানি শুয়েছিলাম, খেয়ে দিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে তারপরে এবার আমার মা যাবে এখন শীতলা পুজো করতে। আজকে তো শীতলা পুজো, তো আজকে আমাদের নিরামিষ হবে, আমরা আজকে নিরামিষ খাবো। তো নিরামিষের জন্য মোটামুটি ভাত টাত তো সবই হয়ে গেছে। এখন শুধু মানে তরকারিটা একটুখানি করব। বড়ার তরকারি হবে, বেগুন ভাজা হবে, ডাল তো আছেই, সকালবেলা তো ডাল আলু সিদ্ধ খেলাম। এখন বেগুন ভাজা, বড়ার তরকারি হবে, কুমড়ো ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে, একটু হয়তো আলু ভাজা হতে পারে, 3-4 রকমের ভাজা হবে। ডাল হলো তো আছেই, আর বড়া তরকারি। আর আমার মেয়ে আলু সিদ্ধটা খুব ভালো লেগেছে, ওর জন্য একটু আলু মাখা রেখে দেওয়া হয়েছে। তো ও দুপুরবেলা আলু সিদ্ধ, কুমড়ো ভাজা, বেগুন ভাজা দিয়ে খাবে, একটু বড়া তরকারিও খাবে। এমনি নিয়ম হচ্ছে আজকের দিনে পান্তা ভাত খাওয়া। পান্তা ভাতটা দেখা যাক এখন কি হয়। যদি সেরকম হয় যে না জল ঢেলে ভাত খাবে, তাহলে জল ঢেলে খাবে, আর না হলে এমনি খাবে। মোটামুটি সব ঠান্ডা খেতে হয়, তো রান্না করে সব ঠান্ডাই আমরা খাবো। এখন সবাই একটুখানি শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমিও এই উঠলাম আর কি। এখন বাজছে প্রায় 12টার মতো। মা এক্ষুনি যাবে পুজো করতে, মোটামুটি হয়েও গেছে, মা মোটামুটি সবই করেছে। শুধু এই ভাজাভুজিগুলো নুন হলুদ মাখিয়ে রাখা আছে, আমি শুধু ভাজবো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন আপনাদের একটু বড়ার তরকারিটা দেখিয়ে দিই। এই হচ্ছে বড়ার তরকারি। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে কিছুই না, আদা টমেটো দিয়ে করব, খুব সিম্পল ভাবেই করব, খেতে ভালো লাগবে। তরকারি হয়ে গেছে, আমি আলু দিইনি, আমি দেখিয়ে দিচ্ছি। মানে আমি যেটা করছি আর কি, ঝোল খুব একটা বেশি থাকবে না, মানে খুব মাখা মাখা থাকবে এইরকম। এই যে এতে ওই আপনার মানে টমেটো বাটা, কালো জিরে ফোড়ন আছে, কালো জিরে গরম মশলা ফোড়ন আছে, মানে কালো জিরে দারচিনি ফোড়ন আছে, আর টমেটো বাটা, জিরে বাটা, আর তেজপাতা বাটা, খুব সামান্য, মানে এইটুকু আদা, এটা দিয়েই করা হয়েছে। আর এবার একটুখানি ঘি দিয়ে দেবো, তবে এটা আর একটুখানি ফুটবে, খুব একটা বেশি ঝোল থাকবে না, কারণ যখনই আমি মানে এটা যখন ঠান্ডা হবে না, পুরো ঝোলটা কিন্তু টেনে নেবে। জাস্ট মানে ভেজা ভেজে একটা তরকারি হবে, যেটা খেতে খুব খুব টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। এখন শুধুমাত্র ঘি দিয়ে দেবো লাস্টে। এটাই নর্মাল, একদম নর্মাল রেসিপি, নিরামিষের দিনে আপনারা করতে পারেন। এটা হচ্ছে মটর ডালের দিয়ে করে। আপনারা চাইলে অনেক ডালের মুইঠা হয় না, অনেকটা ওই রকম, তবে ডালের মুইঠা একটুখানি তফাৎ করে ওটাকে সেদ্ধ করতে হয়, ডালটা বেটে গরম জলের মধ্যে দিয়ে, ওটা অনেক অন্যরকম প্রসেস। তো শর্টকাট প্রসেসে আপনি এটা করতে পারেন, যারা ভেজে পছন্দ করেন করতে পারেন। আর ডালের মুইঠা ওটা ওটা হচ্ছে মানে জলটা টক করে ফুটবে, ওটা মানে ভাবে মনে হয় ওই বাটা ডালটাকে বোধ হয় কী বেশ একটা করে, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। এবারে আমি আরেকবার একটুখানি গা ধুয়ে নেবো। তখন এসে আমি গা ধুয়েছি, খুব একটা গরম নেই, মানে খুব একটা গরম নেই, মানে তখন খুব মনে হচ্ছিল, চটচল করে রোদটা উঠেছিল তো সকালবেলা, মনে হচ্ছিল। তারপরে এখন খুব শুকি শুকি শরীর হয়ে গেছে, তো ঘরদোর থেকে তো বেরোই না বাইরে, মানে ঘরের মধ্যেই। তো যার পরে হঠাৎ করে একদিন বেরিয়ে মনে হয়েছে আমি অনেক কিছু করে ফেলেছি, মানে আমি হিমালয় পর্বত ভেঙে ফেলেছি, এভারেস্ট জয় করতে বেরিয়েছি, এরকম কিছু মনে হয়েছে আর কি ব্যাপারটা। রাস্তাঘাটগুলোকে দেখে মনে হচ্ছে মরুভূমি, কোথাও কিছু নেই, সমস্ত মনে হচ্ছে। এগুলো কি জানেন তো, কিছুই না। অথচ এই আমি এক সময় কলেজ করেছি, ইউনিভার্সিটি গেছি, সমস্ত কিছু করেছি, পড়তে গেছি, সব কিছু কিন্তু করেছি, এবং সবটাই দিনের বেলায় থাকতো। একটাই ব্যাচ হতো, সেটা রাতে মানে সন্ধ্যেবেলা হতো, বাকি সবকটা ব্যাচই দিনের বেলা হতো। আর এখন সেই আমি ঢং করছি, মানে এত ন্যাকা হয়ে গেছি আমি। ওই যে মানে বেরোই না। হ্যাঁ হ্যাঁ, বাবা ঘুম থেকে উঠছে না, বাবা এখন ঘুমাবে। হ্যাঁ বাবা, বাবা ওর বাবা ঘুম থেকে উঠছে না, দিদিও আমার মা গেছে শীতলা পুজো দিতে, ভাবলাম যে ভিডিওটা মাকে বললাম করে আনতে। তো যাই হোক, আমার মেয়ে ওই যে গেম খেলছে, আর দিল না ফোনটা, মাও আর নিয়ে যায়নি, মায়েরও দেরি হয়ে যাচ্ছে, ঠাকুরমশাই অলরেডি এসে গেছে। আর হাওয়া দিচ্ছে বাইরে খুব ভালো, সেরকম গরম নেই বন্ধুরা,
যথেষ্ট মনোরম একটা ওয়েদার, ভালো ওয়েদার, খারাপ ওয়েদার না। ওই যে বললাম শুকি শুকি, এখন অবশ্য একটু মেঘ মেঘ করছে, তখন ভালোই রোদ উঠেছিল আর কি। তো আমার খুব ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে, ভালো তো লাগবেই, তো স্বাভাবিক। মেয়েরা হচ্ছে গাছের মতন, জানেন তো, আমরা সব জায়গাতেই আমাদের শিকড় বিস্তার করি, বাপের বাড়িতেও করি, শ্বশুর বাড়িতেও করি। তো এখন যেমন এখানে আছি, এখন মানে লিলুয়াতে ওই ওই বাড়িটা নিয়ে চিন্তা হচ্ছে যে বাড়িটা ঠিকঠাক আছে তো, এইসব আর কি ব্যাপার। মেয়েদের জীবন জ্বালার জীবন, সুখের জীবন নয়। মেয়েদের কোনো জীবন সুখের নয়। মেয়েদের শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ি চিন্তা হয়, বাপের বাড়ি এলে শ্বশুর বাড়ির চিন্তা হয়। মানে আমরা মেয়েদের জাত কি বলুন তো, সবাইকে আমরা ভালোবেসে ফেলি, এটাই হচ্ছে ব্যাপার। ভালোবাসায় জ্বালা আছে। যাই হোক, ঠিক আছে, ভালোবাসি তো কি হয়েছে। ঠিক আছে, এখন ওরে বাবা চান টান করি, আর ভালো লাগছে না। আসলে আমার ছেলেটার জন্য আমি চানটা করতে পারছি না, এই যে যাই হোক, ঠিক আছে বন্ধুরা, একটা মোচা হয়েছে, ওই দেখো। এলে একটুখানি ফাঁকা ফাঁকা লাগে আর কি। প্রথম প্রথম যখন বাবা চলে গিয়েছিল না, ওই ইজি চেয়ারটার দিকে তাকাতে পারতাম না। মানে বাবার কাজকর্ম সব মিটে গেল, আমিও চলে গেলাম। এবারে ওই আপনার পরের বার যখন এসেছিলাম, আগের বছরই তো এই সময় তো এসেছি, ইজি চেয়ারটার দিকে তাকালেই না যেন মনে তো বসে আছে বসে আছে। সত্যি, মানুষ চলে যায়, ছবিটাই রয়ে যায়। এটাই না সব থেকে বড় সত্যি, জানেন তো বন্ধুরা, এটাই সব থেকে বড় সত্যি। মানুষ এভাবেই চলে, আমরা ঝগড়া করি, হাসি, কাঁদি, আবার হাসি, তারপর একসময় পৃথিবী ছেড়ে চলে যায়। এইটাই, এইভাবেই করে মানুষের জীবন, সংসার জীবন এটাই। যতদিন আপনি সংসারে থাকবেন ততদিন বিভিন্ন চিন্তা, তারপর যখন যেদিন আপনি সংসার ছেড়ে, জগৎ পৃথিবী ছেড়ে, জগৎ সংসার ছেড়ে চলে যাবেন, সেদিন ছবি হয়ে যাবেন। এটাই হচ্ছে ব্যাপার আর কি, সবার ক্ষেত্রে তাই। আমি শুধু মানুষদেরকে দেখি আর ভাবি, মৃত্যু হচ্ছে সব থেকে বড় সত্যি, যেটা আমাদের সকলকে ফেস করতে হবে। তার থেকে বড় সত্যি পৃথিবীতে হয় না। এর মধ্যেই শান্তি, এর মধ্যেই মুক্তি আছে, সব কিছু এরই মধ্যে। ওই জন্য যতদিন বেঁচে থাকবেন হেসে খেলে বাঁচবেন, মনে হিংসে, বিদ্বেষ, রাগ, অভিমান যতটা পারবেন একদম রাখবেন না, অন্যের প্রতি এক্সপেকটেশন রাখবেন না। যতটা আপনি এক্সপেকটেশন কমিয়ে ফেলতে পারবেন বা শেষ করে ফেলতে পারবেন, ততটা আপনার জন্য মঙ্গল। আমরা ওই এক্সপেকটেশন রেখে দিই, ওখানেই তো প্রবলেমটা হয়ে যায়। ঠিক আছে, এই সমস্ত ভারী ভারী কথা আর বলছি না, এই ব্লগটা এখন তো চলবে। আমার একটু চাম্পাহাটি বেরোনোর ইচ্ছা আছে রাতের বেলা, দেখা যাক বেরোতে পারি কিনা। ঠিক আছে, এখন আপাতত একটুখানি রাখি, তারপর আবার দুপুরবেলা দেখা হচ্ছে। দুপুর তো হয়ে গেছে, মানে খাওয়ার সময় দেখা হচ্ছে আর কি। শীতলা পুজোর প্রসাদ কি কি আছে এখানে? এই যে মাখা প্রসাদ, মাখা প্রসাদ, চালটা মাখা, ফল। বার করো না, পুরোটা বার করো। এই পাপাই হাত দেয় না বাবা, খাইয়ে দেবো তোমাকে, ঠাকুরের প্রসাদ তো দেবো তোমাকে, দেবো দেবো। এই নাও, ঠিক আছে, নাও ধরো। না দেখি, ঠাকুরের ওর নামেই দিয়েছি, ওর নামেই দিয়েছি। ঠাকুর মশাইকে বলেছে আপনি একটু ইয়ে করে দিন। শশা একটু হাতে দিয়ে, শশা খাবে? এখানে ফল মিষ্টি আছে, গোটা ফল মিষ্টি। এই মিষ্টিটা আমি খাবো, খা, এই মিষ্টিটা খুব ভালো লাগে। দানাদার। হ্যাঁ, মাসতলা পুজো দিয়ে ঢুকলো,
আমরা প্রসাদ খেলাম, এখন আবার 2টো বেজে গেছে। বাইরে খুব রোদ, খুব রোদ, এই মেঘলা, এই যখন রোদ উঠছে, চটচট করে রোদ উঠছে তো তখন মারাত্মক গরম লাগছে। আবার যখন মানে ইয়ে হচ্ছে তখন যখন মেঘলা হচ্ছে তখন আবার ঠান্ডা। হ্যাঁ, বাথরুমে গেছে, গামছা নাই। অনেকক্ষণ পরে ভিডিও অন করছি, এখন বাজছে রাত 10টা। আমাদের আজকে হচ্ছে লাঞ্চ হবে লুচি আলুর দম। এবার লুচি আলুর দমের জন্য মানে কাশ্মীর আলুর দম হবে। আমি কাশ্মীর আলুর দমের রেসিপি তো সবাই আপনারা জানেন, আমি আর দেখাইনি। সত্যি কথা বলতে আমি সেই স্কোপই পাইনি দেখানোর। তো যা যা দিয়েছি সেটা আমি আলুর দমটা একবার দেখাই আপনাদেরকে। দেখাতে দেখাতে আমি বলে দিচ্ছি। এই যে ইনি এখানেই বসবেন। এই যে চলো চলো আবার দেখে নি। এই হচ্ছে আমাদের কাশ্মীরি আলুর দম। এই আলুর দমে কিন্তু কোনো রকম কোনো হলুদ কিছু পড়েনি, একদম সিম আঁচেই কিন্তু হচ্ছে, একদম সিম আঁচে ফোটাতে হবে। আলু এখনো সেদ্ধ হয় না, আমি জাস্ট কষিয়ে আলুটা দিলাম। আর এই পাশে রয়েছে আমাদের পায়েস। দেখা যাক, পায়েসটা আজকের জন্য হবে না, এটা হচ্ছে কালকের জন্য। কালকে আমাদের প্রচুর রান্নার তামঝাম আছে, ওই জন্য আমরা আজকে করে রাখলাম। আর এই হচ্ছে কাশ্মীরি আলুর দম, এটা হতে থাকবে। আমরা কাশ্মীর থেকে এলাম না। এই হচ্ছে রান্না। আর পায়েস তো একটুখানি করতে হতো, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো আজকে সত্যি কথা বলতে যেহেতু কেন করা হলো, এক তো আজকে নিরামিষ, গ্যাসটার সমস্ত কিছু মোছা, তো সেই জন্য যেহেতু সব কিছু শুদ্ধ রয়েছে সেই জন্য করে রাখা হলো। এই পায়েসটা কিন্তু ফ্রিজেও ঢুকবে না, কারণ এটা পুরোপুরিভাবে শুদ্ধই থাকবে। তো অনেকটাই রাতে করা হলো, কালকে সকালবেলা হয়তো ওটাকে আমরা খেয়েই নেবো, ওটাকে ফ্রিজে ঢোকাতে লাগবেও না। আর কালকে আমাদের প্রচুর রান্নাবান্না রয়েছে, কালকে যেহেতু জামাই ষষ্ঠী, কালকে তো রান্নাবান্না প্রচুর চাপ রয়েছে। কালকে 5 রকমের ভাজা হবে, ভাত হবে, ডাল হবে, 2 রকমের মাছ হবে, চাটনি তো হবেই। চাটনিটাও মা করে রেখেছে, আনারসের চাটনি, মানে এগুলো সব শুদ্ধ আর কি, এগুলো খুব একটা বেশি কিছু ফ্রিজে ঢুকবে না। আর কালকে সকালবেলা উঠে মা তো উপোস করবে, করে আমাদের কালকে সকাল সকালে উঠে পড়তে হবে। না 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 কিছু বলো তুমি। কি বলবো হঠাৎ করে, আগে থেকে তো বলবে, তাহলে তো তুমি তৈরি করে রাখবো কি বলতে হবে না। ব্লগে যা ন্যাচারাল সেটাই বলতে হয়, তাহলে কিছু আমি ব্ল্যাঙ্ক। যাই হোক বন্ধুরা, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে। আমি বোধহয় ভুল করে না রাতের খাওয়াটাকে লাঞ্চ বলে ফেলেছি। আই এম ভেরি সরি, ওটা ডিনার হবে, লিখেও দিয়েছি। লুচি আর কাশ্মীরি আলুর দম করেছিলাম। তো যাই হোক, এখন ব্লগ শেষের দিকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। আর ওই আর কি কিছু ভারী কি কথা মনের মধ্যে ঘুরপাক দেয়, তো সেটা ব্লগের মাধ্যমে বলে হালকা হয়ে যায় আর কি। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিটের পথে, এবার একটু সামনে এসে কথা বলি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা এবারে শুয়ে পড়বো। আর কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আমি মুখে একটুখানি বলে দিই, কারণ খেতে সত্যি ভালো হয়েছে। কারণ আমি তো সত্যি কথা বলতে একদম যে প্রপার যে রেসিপি আমি সেটা করি না, কখনোই আমি সেটা করি না। আমি ওই একটুখানি নিজের মতন অ্যাড করে দিই আর কি। দেখুন, প্রথম কথা হচ্ছে কাশ্মীরি আলুর দম যেটা, এটা পুরো সাদা হয়, ঠিক আছে, এতে হলুদ পড়ে না। তো এক্ষেত্রে আমি হলুদ দিইনি, 1 নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে একদম ফ্যাটে সাদা আলুর তরকারি আমার ভালো লাগে না, বিশেষ করে যেটা আলুর দম হয়। এমনি কালো জিরা দিয়ে আলুর তরকারি করলে ওটা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ওই কাশ্মীরি আলুর দমের ক্ষেত্রে আমি ওটা করিনি। আমি ওই ফার্স্টে তেল দিয়েছি, তেলের মধ্যে চিনি দিয়েছি, দারচিনি দিয়েছি। তো চিনি আর দারচিনি, মানে চিনি যেটা দিয়েছি তেলে, ওটা কিন্তু যখন ক্যারামেল আকারে হয়ে গেল, তখন ওই মিক্সির মধ্যে আমি তখন আমি ওই যেটা বলছিলাম কাশ্মীরি আলুর দম আপনারা যেভাবে করে হয়তো বা ইউটিউবে দেখেছেন সেরকমভাবে আমি কিন্তু করিনি, মানে আমি আমার মতন করে করেছি।
প্রথমত হচ্ছে কাশ্মীরি আলুদমে যেহেতু হলুদের ব্যবহার হয় না, আমি হলুদ দিইনি। আমি ওই তেলের মধ্যে চিনি দিয়েছি, মানে চিনিটা যখন ক্যারামেল হয়ে গেছে, ওটা যখন পুরোপুরি গলে গেছে, তখন তার মধ্যে ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, কিশমিশ বাটা, চানা বাদাম যেটা হয় সেটা বাটা, লঙ্কা রয়েছে, খুব সামান্য আদা বোধহয় বললাম, যাই হোক এগুলো দিয়েছি, টমেটো বাটা দিয়েছি, তেজপাতা একটা বেটে দিয়ে দিয়েছি, এলাচ বেটে দিয়ে দিয়েছি, এই করে নিয়ে আমি নো জিরে নো ধনে এসব কিছু দিইনি। আর একটু মিষ্টি ঝালের কম্বিনেশনটা কিন্তু একটু ব্যালেন্স করতে হবে, কারণ যেহেতু আপনি নিরামিষ খাচ্ছেন, নিরামিষে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিষ্টি এবং ঝাল, এই দুটোরকে আপনাকে একটু ব্যালেন্স করে রান্না করতে হয়। ওই জন্য নিরামিষ তরকারি রান্না করা কিন্তু চাপের, অনেক সময় মিষ্টি বেশি হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়, আমরা খেতে পারি না। তো এই ব্যাপারটা যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে কাশ্মীরি আলুর দম আমি আমার মতন করে এইভাবে করে করেছি। আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশ কালারটা ভালোই এসছে, আপনারা তো দেখলেন। তো আপনারা এইভাবে করেও করতে পারেন। আর যদি মনে করেন যে না একদম আমি সাদা করব, তাহলে তো প্রচুর অপশন, মানে আপনারা দেখে নেবেন। মানে আমি বেসিক্যালি আমি এইভাবে করে করেছি আর কি। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে শুতে হবে, কারণ অনেক ভোরে আজকে উঠেছে, চোখ টোক দেখেই মনে হচ্ছে বসে গেছে চোখ, আর ভালো লাগছে না জেগে থাকতে। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এবারে শুধুমাত্র ঘুমাবো ব্যাস। কালকে কাজকর্ম রয়েছে প্রচুর, সেগুলো করার বাকি আছে। আর দেখা হবে কালকে সকালবেলা। আজকে থাকুক। আর এই সমস্ত ব্লগগুলো কিন্তু অনেক লেটে আসবে, তাড়াতাড়ি আসবে না, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে। আর এই মুহূর্তে সবাই, মানে আমরা বোধহয় এই ঘরে শোবো, আমার মেয়ে বোধহয় ওই ঘরে শোবে, এরকম আর কি ব্যাপার। তো সমস্ত কিছু ডান হয়ে গেছে, আবার দেখা হচ্ছে কালকে সকালে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। তুমি কিছু বলবে শেষ মুহূর্তে ব্লগে? আবার শেষ মুহূর্তে, ঠিক আছে, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভুল হবে তার খবর নিয়ে, ঠিক আছে?